স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। অনির্দিষ্টকালের স্থগিতের সংখ্যা কাটিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। বৃহস্পতিবার পরিত্যক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি শুরু হবে আজ দুপুর 2টায়। সন্ধ্যা 6টায় সিলেট টাইটান্সের বিপক্ষে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএল এর 2টি ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর সংকটের আপাত সমাধান হয়েছে। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তার প্রতিবাদে বুধবার রাতে পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার দুপুরের মধ্যে সময় বেঁধে দিলেও নাজমুল পদত্যাগ করেননি। আর ক্রিকেটাররাও বিপিএল এর ম্যাচ বয়কট করেন। ঢাকা পর্বের প্রথম দিনে কোনো খেলাই হয়নি। আলটিমেটাম শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে নাজমুলের পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান ক্রিকেটাররা। এই বিষয়ে 48 ঘন্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা চান তারা। ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকে আমি মনে করি অপমান করা হয়েছে এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম, ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল। তারপরে যত দিন গেছে উনি আরো ডেসপারেট হয়ে গেছেন। খেলা বয়কটের পর্যায়ে আসার পেছনে 5টি কারণ উল্লেখ করেন কোয়াবের নেতারা। ক্রীড়া অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন। তো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুষ্ঠু বিচার করা হবে। সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনো আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা মাঠে খেলতে চাই। এদিকে দাবির মুখে পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ে বিপিএল এর খেলা না দেখতে পেরে দর্শকরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইন শৃঙ্খলা বাহিনী। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এখনও কয়েকটি জেলায় শীতের তীব্রতা রয়েছে। বয়ে যাচ্ছে একাধিক জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে দিনের বেলায় ঝলমলে রোদের দেখা মিলছে, কিন্তু বিকেল থেকে শুরু হচ্ছে কনকনে ঠান্ডা। ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রামে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কাটেনি শীতের দাপট। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। শুক্রবার নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি রেকর্ড করা হয়। এছাড়া কুড়িগ্রামে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে, তবে শীতে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঢাকায় তাপমাত্রা বেড়ে 17 ডিগ্রি হয়েছে। এতে শীত একটু কম অনুভূত হচ্ছে। দর্শক, শীতের খবর জানাতে এবারে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন এবং জনজীবনে এর প্রভাব সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। জি নুরজাদ, আসলে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীত অন্যান্য জেলার তুলনায় বেশি অনুভূত হয়। এবারও কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখিনি। এবারও কিন্তু শীত কিন্তু অনেক জেগে বসেছে। গত টানা 11 দিন ধরে কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজও কিন্তু পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের বাতাসের গতিবেগ 810 কিলোমিটার এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 89%। গতকাল এই তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 100% এবং বাতাসের গতিবেগ ছিল 810 কিলোমিটার। আসলে শীত মানে এই এলাকার মানুষের জন্য কষ্ট। যদিও আমরা দিনের বেলা সকাল সকাল ঝলমলে রোদ দেখতে পাই, এই ঝলমলে রোদ কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতে কিন্তু এর তীব্রতা শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়ে যায় এবং দিনভর প্রবাহিত হয় ঠান্ডা বাতাস।
উত্তরের এই হিমশীতল বাতাস এই শীতে এই অঞ্চলের মানুষকে আসলে জড়সড় করে দিয়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, ডে লেবার আছে, কৃষি শ্রমিক আছে, পাথর শ্রমিক আছে, আসলে তাদের কষ্টের শেষ থাকে না। আমি কথা বলেছি পাথর শ্রমিকদের সাথে, তারা সকাল সকাল তাদের কাজে যোগ দিতে হয়, কিন্তু আসলে এই ঠান্ডা উপেক্ষা করে এবং ঘন কুয়াশা উপেক্ষা করে তাদের কাজে যোগ দিতে বহুত কষ্ট হচ্ছে। তাদের আয় ইনকাম কমে গেছে, তারা বেশিক্ষণ পানিতে কাজ করতে পারছে না। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ তথ্য। নুরজাত। দর্শক, পঞ্চগড়ের শীতের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহী এলাকায় জামাতে ইসলামী ও বিএনপির মধ্যে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর 3 সদর আসনে জামাতে ইসলামীর প্রার্থী ডক্টর রেজাউল করিমের স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপি চরশাহীর বটতলা এলাকায় প্রচারণা চালান। এ সময় ভোটার আইডি কার্ড চাওয়ার অভিযোগ ওঠে। এই প্রেক্ষিতে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সমর্থকরা বিষয়টি জানতে চাইলে দুপক্ষের মধ্যে হাতাহাতি, বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ ঘটনায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূস তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাত 9টার দিকে যমুনা থেকে বের হন তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাজ্যের 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। জানুয়ারি ফেব্রুয়ারিতে এলপিজি আমদানি অব্যাহত থাকলে রমজানে গ্যাস সংকট থাকবে না বলে আশা করছে এনার্জি রেগুলেটরি কমিশন। বৃহস্পতিবার আলোচনা সভায় এ কথা জানান কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এতে বক্তারা জানান, আমদানি ঘাটতি, বাজার সরবরাহের জটিলতা, মূল্য নির্ধারণে অস্বচ্ছতা ও দুর্বল নজরদারির কারণে এলপিজির সংকট তৈরি হয়েছে। বিকল্প জ্বালানি হিসাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে এলপিজির ব্যবহার। রান্নার কাজে 80% গ্যাস ব্যবহার করা হলেও 20% গ্যাস ব্যবহার করা হয় শিল্প উৎপাদনে। প্রতি মাসে 1.5 লাখ টন এলপিজির চাহিদা থাকলেও আমদানি ও বাজার সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এলপিজি বাজার নিয়ন্ত্রক সমূহের চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার গোল টেবিল বৈঠক আয়োজন করে এনার্জি অ্যান্ড পাওয়ার এবং এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াব। এতে বক্তারা জানান, বৈশ্বিক সংকট এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির পাশাপাশি খুচরা ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার কারণে এলপিজির সংকট তৈরি হয়েছে। আমরা যারা অনেকেই ইম্পোর্ট করতে পারে নাই, বিধায় একটা ভালো একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমাদের আরডিসি গুলি যেখানে আমরা সিলিন্ডার ব্লক করি, সেখানে 100 সিলিন্ডার পাবেন না আপনি। আমরা প্রোডাকশন করার সাথে সাথে মার্কেটে দিয়ে দিচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? ডিমান্ড এন্ড সাপ্লাই কি আমার কিছুই না। আলোচকরা বলেন, তিতাস গ্যাসের গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চাপ পড়ছে এলপিজির ওপর। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় 1300 টাকার সিলিন্ডার, আপনার কিনতে হয় 2500 টাকায়। মার্কেটের এন্ট্রি এক নম্বর ভেরি ইম্পর্টেন্ট, যে কেউ যাতে এন্টার করতে পারে। অনেক সময় এক্সিস্টিং অপারেটরেরা নতুন এন্ট্রিকে ব্লক করতে পারে। সো রেগুলেটরের কাজ হবে এইগুলো যেন না হয়, সেই জিনিসগুলো দেখা। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গ্যাস আমদানি স্বাভাবিক ধারা বজায় থাকলে রমজানে গ্যাস সংকট হবে না। সর্বোচ্চ চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা, এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারিতে 1,50,000 টন এলপিজি আসার কথা রয়েছে। টার্ম কন্ট্রাক্টস থেকে বাড়তি পরিমাণে আনার চেষ্টা করতেছেন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এ ঘটনাতেই মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন মহানবী, যা মেরাজ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা বাইতুল মামুর সহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন। এ কারণেই মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত। এ রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত বন্দেগী করেন মুসলমানরা। প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। এর সাথে জড়িতরা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে দাবি বিএনপি নেতাদের। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে এসব অভিযোগ জানিয়ে প্রতিকার চেয়েছে দলটি। দেশের পোস্টাল ব্যালট আসন ভিত্তিক করার পরামর্শ দিয়েছে বিএনপি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি কক্ষে ছড়িয়ে থাকা বেশ কিছু পোস্টাল ব্যালট গুনছেন কয়েকজন মিলে। অভিযোগ উঠেছে বাহরাইনে জামায়াত ইসলামীর একজন নেতার বাসায় এই ব্যালটগুলো পাওয়া গেছে এবং এর মাধ্যমে প্রবাসী ভোটারদের প্রভাবিত করা এবং কারসাজির চেষ্টা হচ্ছে। এই ঘটনার পর দেশে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু করা এই ভোটিং পদ্ধতি এখন প্রশ্নের মুখে। বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে সমালোচনার মুখে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে ইসি সচিব জানান, বাহরাইনের ডাক বিভাগ ঘটনাটি তদন্ত করে পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কিনা তা জানাবে। কোনো এনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন। তবে এতে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠক শেষে বিএনপি অভিযোগ করে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন তারা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তিনি বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব মার্কা না রেখে নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট প্রার্থীদের মার্কা রাখার দাবি জানিয়েছে বিএনপি। যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি। এছাড়া ভোটারদের অংশগ্রহণ সহজ করতে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক ও ভোটার নম্বর রাখার বিষয়টি পুনর্বিবেচনা করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। তারা বিবেচনা করবেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩,৪২৮ জনে দাঁড়িয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। এদিকে প্রায় ৫ ঘন্টা বন্ধ রাখার পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে তেহরান। অপরদিকে ইরানের বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডের পরিমাণ কিছুটা কমেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে মার্কিন হামলার আশঙ্কা এখনও বিদ্যমান, কারণ ক্যারিবিয়ান অঞ্চল থেকে বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে চলমান আন্দোলনের প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী ইরফান সুলতানের ফাঁসি স্থগিত করেছে ইরান সরকার। বর্তমানে ইরানের ৩১টি প্রদেশের ১৯০টি শহরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১২টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।